হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সে যেটা প্রথম চ্যাপ্টার পরিমাপ বা মেজারমেন্ট সেটা আমরা আলোচনা করছিলাম। অলরেডি দেখবে তোমাদের মোটামুটি 3টে ক্লাস হয়ে গেছে। আজকে শেষ ক্লাসে আমরা ডাইমেনশন যে জায়গাটা রয়েছে, মানে মাত্রা, পরিমাপের যন্ত্রসমূহ, মানে শেষের যে পোর্শনটা রয়েছে সেটা আমরা খুব সহজ করে বুঝে নেব। তার জন্য যারা আগের ক্লাসগুলো দেখোনি, আগের 3টে ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ, যারা দেখোনি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তোমরা ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট পেয়ে যাবে, বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়েও সেখানে ফিজিক্যাল সায়েন্সের মানে ভৌত বিজ্ঞানের প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই ক্লাসগুলো তোমরা কিন্তু দেখে নিও। দেখো, আজকে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। ওকে, মাত্রা কি? ধরো আমরা যেটা জানি যে আমরা যদি এই বোর্ডটার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করি, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি আয়তকার যে কোনো জিনিসের ক্ষেত্রফল মানে হচ্ছে বড় দিক অর্থাৎ দৈর্ঘ্য, তার সঙ্গে প্রস্থর গুণফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে আমরা যদি ক্ষেত্রফল দেখি, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। একদম ভেঙে ভেঙে সহজ করে বোঝাবো। মাত্রা জিনিসটা মানে খুব বেশি টাফ নয়, একদম মাঝারি মানে অ্যাভারেজ রয়েছে, এবং ক্লাসটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখবে মাত্রা বের করে একদম জলের মতো সহজ লাগবে। ওকে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য মানে এটাও তো একটা ডিস্টেন্স, প্রস্থ মানে একটা দূরত্ব বা দৈর্ঘ্য, তাই না? মানে যেটা প্রস্থ সেটাও একটা দূরত্ব, দৈর্ঘ্যটাও একটা দূরত্ব। তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ শুধু নামেই রয়েছে যে বড় দিকটাকে আমরা দৈর্ঘ্য বলি, ছোট দিকটাকে প্রস্থ বলি, কিন্তু হিসাব মতো দেখতে গেলে দৈর্ঘ্য দুটোকেই দৈর্ঘ্য বলতে পারি বা দুটোকেই প্রস্থ বলতে পারি। ধরো আমি এটাকে দুটোকেই দৈর্ঘ্য বললাম, তাহলে দুটোকেই যদি আমরা দৈর্ঘ্য বলি তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাহলে এটাকে আমরা লিখতে পারি তো দৈর্ঘ্যের কি, দৈর্ঘ্যের আমরা কি বলবো? স্কোয়ার লিখতে পারি। ওকে, তাহলে দৈর্ঘ্যের স্কোয়ারটা আমরা কিন্তু লিখতে পারি। একই রকম ভাবে আয়তন মানে কি বলতো? আয়তন মানে কোন একটা জিনিসের আয়তন যখন আমরা বের করব তখন থ্রি ডাইমেনশনাল, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং কিছু উচ্চতা থাকবে, সেগুলোর ক্ষেত্রে আমরা আয়তন বের করি। তাহলে আয়তনের ক্ষেত্রে আমরা যখন লিখব তখন সেটা হচ্ছে দৈর্ঘ্য প্লাস, প্লাস বলছি, গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। প্রস্থ যেটা সেটাও কিছুটা দূরত্ব, উচ্চতা যেটা যাব সেটাও কিছুটা দূরত্ব বা মানে দৈর্ঘ্য। তিনটেকে যদি আমরা দৈর্ঘ্য বলি তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে কত পাবো? আমরা কিউব পাবো। পাবো তো? এরকম ভাবে আমরা লিখতে পারবো। আমরা যদি বর্গক্ষেত্র বলি, বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রে সব দিকে সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা সব দিকে সমান পাবো। তাহলে বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু মানে বাহু স্কোয়ার, বাহু মানেও দৈর্ঘ্য, প্রস্থ মানে আরেকটা বাহু মানেও দৈর্ঘ্য, সেরকম ভাবে আমরা লিখতে পারি। দৈর্ঘ্য মানে কিছুটা দূরত্ব, তো সেটাই। এবার যখন আমরা আয়তনের ক্ষেত্রফলের একক লিখবো, ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক যখন লিখবো তখন দৈর্ঘ্য স্কোয়ার কিন্তু আমাদের ছিল, তাহলে দৈর্ঘ্য এখানে ক্ষেত্রফলের বদলে ক্ষেত্রফলের একক লিখছি, তাহলে ডান দিকে দৈর্ঘ্য বদলে দৈর্ঘ্যের একক লিখবো। তাহলে দৈর্ঘ্যের দৈর্ঘ্যের একক কথাটা লিখবো, নিয়ে তার মাথায় কি দেবো? স্কোয়ার দেবো, যেহেতু স্কোয়ার ছিল দুটো দৈর্ঘ্যের গুণফল, যেমন এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার লিখি, এ ইন্টু এ মানে এ স্কোয়ার লিখি, সেরকম দৈর্ঘ্যের একক তার স্কোয়ার। একই রকম ভাবে আয়তন, আয়তনের এককের ক্ষেত্রে ওই ভেতর দৈর্ঘ্যের এককই থাকবে কিন্তু বাইরে কিউব হবে, হবে তো? এবার আমরা কোন জিনিসের মাথায় যেটা লিখি সেটাকে কি বলি? সেটাকে বলি আমরা এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট বলি, বাংলাতে কি বলা হয়? ঘাতাঙ্ক, ঘাতাঙ্ক। কেমন? ঘাতাঙ্ক মানে একদম খতরনাক কিছু না। ওকে, ঘাতাঙ্ক মানে আমাদের পাওয়ারটাকে বোঝাচ্ছে, মাথায় যেটা পাওয়ার থাকে বাংলাতে আমরা কি বলি? সেটাকে ঘাত বলি বা ঘাতাঙ্ক, একটা সংখ্যা, ঘাত অঙ্ক একটা সংখ্যা, মাথায় যে ঘাতের যে জিনিসটা থাকে সেটা একটা সংখ্যা থাকে। ওকে, তো সেটা হচ্ছে ঘাতাঙ্ক। এবার আমি যদি এরকম ভাবে লিখি দৈর্ঘ্যের একক মানে ক্ষেত্রফলের একক, সেই তার মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের এককের স্কোয়ার। আয়তনের একক হচ্ছে দৈর্ঘ্যের একক, তার মাথায় 3, তার ঘাতাঙ্ক হচ্ছে 3। এখানে দৈর্ঘ্যের এককের মাথায় ঘাতাঙ্ক আছে 2, এখানে ঘাতাঙ্ক হচ্ছে 3। এরকম ভাবে বললে কিন্তু আমাদের জটিলতা কিন্তু সৃষ্টি হয়। এরকম ভাবে কিন্তু বলা আমাদের সব ক্ষেত্রে সম্ভব নয়। এটা নাহলে সহজ, আমি বলে দিচ্ছি ক্ষেত্রফলের একক তার মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের একক, তার মাথায় ঘাতাঙ্ক রয়েছে 2। এরকম ভাবে বলছি যে কোন একটা ভৌত রাশিকে আমরা প্রকাশ করছি প্রাথমিক রাশি দিয়ে, প্রাথমিক বা মৌলিক রাশি দিয়ে প্রকাশ করছি, প্রকাশ করার পর মাথায় যে ঘাতাঙ্ক থাকছে সেটা কতবার আছে সেই ঘাতাঙ্কটা আমরা লিখছি, নিয়ে এরকম ভাবে প্রকাশ করাকে কি বলছি? মাত্রা বলছি। এরকম ভাবে লেখাকে মাত্রা বলছি। ওকে, কিন্তু এরকম ভাবে প্রকাশ করাটা অসুবিধাজনক, সেই অসুবিধা দূর করার জন্য বিজ্ঞানীরা কি করেছে? বিজ্ঞানীরা করেছেন কি, যে ভরটাকে আমরা লিখে দেবো ক্যাপিটাল এম, মাস থেকে ভরটাকে এম ধরা হয়েছে। ওকে, এবার দৈর্ঘ্য যেটা, দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে লেন্থ, সেটাকে এল ধরেছি, এল। সময়, সময়, এই তিনটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আমরা দেখেছিলাম। সিজিএস পদ্ধতিতে প্রাথমিক
সিজিএস পদ্ধতিতে প্রাথমিক এককের সংখ্যা আমরা দেখেছিলাম 3টি, এসআই এর ক্ষেত্রে আমরা 7টি মূল একক বা প্রাথমিক এককের কথা কিন্তু বলেছিলাম। ওকে, সময় মানে হচ্ছে টাইম, তাহলে টি। তাহলে এই এমএলটি এর সাহায্যে আমরা প্রকাশ করব, কি প্রকাশ করব? মাত্রা প্রকাশ করব। সেটা যে কোনো একক হতে পারে, মূল বা লব্ধ একক হতে পারে, ডিরাইভ যে এককগুলো আছে সেগুলোকেও কিন্তু আমরা এমএলটি এর আকার প্রকাশ করতে পারবো। কিভাবে প্রকাশ করব? তাহলে দৈর্ঘ্যটাকে আমরা কি ধরেছিলাম? দৈর্ঘ্যটাকে আমরা ধরেছি এল, তাহলে এল এল স্কোয়ার দেব। ওকে, এবং ফাঁকা রাখবো না। যখন আমরা মাত্রা লিখবো তখন অবশ্যই এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। এটা হচ্ছে নিয়ম, মাত্রা লেখার নিয়ম হচ্ছে এরকম ভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে। আয়তন, আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, তার জন্য দৈর্ঘ্যের এককের কিউব লিখেছিলাম, দৈর্ঘ্যের এককের কিউব, তাহলে এল কিউব এরকম ভাবে লিখবো। কিভাবে লিখবো আমরা? এই এল কিউব এরকম আকারে কিন্তু আমরা এটা লিখবো। এবার আমাদের প্রশ্ন আসে যে আমরা তাহলে মাত্রা বলতে কি বুঝি? মাত্রা মানে হচ্ছে কোন ভৌত রাশিকে মৌলিক রাশিগুলির সাহায্যে গঠন করার জন্য মৌলিক রাশিগুলিকে যে ঘাতে উন্নীত করা হয়। কোন ভৌত রাশি, যে কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মৌলিক এককগুলোর সাহায্যে যে ঘাতে তাকে উন্নীত করে লেখা হয় সেটাকে আমরা বলবো মাত্রা। যে ঘাতে মানে মাথায় যত যে পাওয়ারটা আমরা লিখছি, যে পাওয়ারটা লিখছি কোন ভৌত রাশির এককে, কোন ভৌত রাশির এককে মূল একক বা প্রাথমিক একক, মূল একক মানে দৈর্ঘ্য ভর সময়গুলো মূল একক, তাহলে মূল এককের মানে এককগুলোকে যে ঘাতে উন্নীত করে লেখা হয় সেটাকে কি বলা হয়? মাত্রা। ওকে, সেটাকে আমরা কি বলবো? মাত্রা বলবো। এবং মাত্রার সঙ্গে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাত্রীয় সংকেত। ওকে, মাত্রীয় সংকেত, মাত্রীয় সংকেত মানে এইটাকে যখন আমরা সংকেত সমীকরণের সাহায্যে প্রকাশ করব, সমীকরণের সাহায্যে প্রকাশ করব তখন সেটাকে আমরা বলবো মাত্রীয় সংকেত। ওকে, মাত্রীয় সংকেত মানে আমরা কি বলতে পারবো? যে বিভিন্ন মৌলিক রাশি পরস্পর যুক্ত হয়ে কিভাবে কোন ভৌত রাশির মাত্রা নির্ধারণ করে তা যে রাশিমালার সাহায্যে প্রকাশ করা হয় সেই রাশিমালা বা সমীকরণটাকে আমরা বলবো মাত্রীয় সংকেত। যেমন ক্ষেত্রফল, আমরা যখন লিখবো মাত্রীয় সংকেত তখন লিখবো ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত। কি হবে? নিয়ে সমান দিয়ে তোমরা লিখবে এল স্কোয়ার। যদি আয়তন লেখো তাহলে আয়তনের ক্ষেত্রে তোমরা লিখবে যে মাত্রীয় সংকেত হলো আয়তনের ক্ষেত্রে এল কিউ, এরকম ভাবে কিন্তু আমাদের লিখতে হয়। ওকে, এবার ধরো আমাদের এখানে আমাদের ক্ষেত্রফল হলো, এটা ক্ষেত্রফল হলো, এটা আয়তনের ক্ষেত্রে মাত্রীয় সংকেত কি হবে? সেটা হয়ে যাবে আমার এল কিউ। ওকে, এরকম ভাবে যদি আমাদের ঘনত্ব বলে, ঘনত্ব 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 মানে কি? ঘনত্ব ডেনসিটি, বি মানে হচ্ছে ভর বাই আয়তন, তোমরা জানো ভর বাই আয়তন। তাহলে ভর মানে এম, আয়তন মানে কি? আয়তন মানে আমরা দেখলাম এল কিউব, তাহলে এল কিউব, এল কিউবটাকে উপরে তোলো, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস 3, এল টু দি পাওয়ার মাইনাস 3 এটা হবে তার মাত্রা। ওকে, এবার যখন তোমরা মাত্রা লিখবে ক্ষেত্রফলের মাত্রা শুধু এল স্কয়ার লিখতে পারো, বা এখানে এম এর তো কোনো মাত্রা নেই, এম তো নেই এখানে, অ্যাবসেন্ট, ভর তো নেই, তাহলে তুমি এমটাও যদি লিখতে চাও তাহলে এম এর মাথায় 0 দিতে হবে। কোনো কিছু পাওয়ার 0 মানে 1, ধরো x টু দি পাওয়ার 0 মানে 1, 1 টু দি পাওয়ার 0 1, এত 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 তার পাওয়ার 0 মানে 1, যে কোনো জিনিস এরকম ভাবে m টু দি পাওয়ার 0 মানে 1, তো 1 গুণ করলে ওটাই থাকবে, শুধু x স্কয়ার পড়ে থাকবে। তাহলে m টু দি পাওয়ার 0 l স্কয়ার আর t টু দি পাওয়ার কি হবে? 0। এটা হচ্ছে ক্ষেত্রফল। এখানে তুমি লিখতে পারো m টু দি পাওয়ার 0 l কিউব t টু দি পাওয়ার 0। যদি এটা লিখতে চাও, এটা মানে ঘনত্ব, তাহলে m তো আছে, 0 কিন্তু লেখা যাবে না, যেহেতু m আছে, এর পাওয়ার 1 আছে, 0 কিন্তু নেই, কিছু নেই মানে 1 আছে পাওয়ার, l টু দি পাওয়ার মাইনাস 3 t টু দি পাওয়ার 0। এরকম ভাবে কিন্তু আমরা মাত্রাগুলো লিখতে পারি। ওকে, এবার আমরা বেগ লিখবো। বেগ লেখার আগে সরণ যদি আমরা লিখি, সরণের ক্ষেত্রে কি হবে? সরণ মানে তো কিছুটা দূরত্ব, সরণ মানে হচ্ছে কিছুটা দূরত্ব, নির্দিষ্ট অভিমুখে কোনো বস্তু বা বস্তু কণা যে দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট অভিমুখে, যেহেতু সেটা ভেক্টর রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, সেগুলো আমরা ফার্স্ট ক্লাসে বুঝিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। সরণ মানে তার নির্দিষ্ট অভিমুখ রয়েছে, তাহলে সরণের মাত্রা হচ্ছে এল, যেহেতু কিছুটা দূরত্ব অতিক্রম করছে। এবার এখান থেকে যদি আমরা এগুলো আমাদের হয়ে গেল। এবার যদি আমরা এখান থেকে বেগের বার করি, বেগের বার করো বা দ্রুতি একই জিনিস, শুধু পার্থক্য হচ্ছে বেগের অভিমুখ আছে, মানও আছে, তার জন্য বেগটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। দ্রুতি কোনো মান বা মানে মান আছে কিন্তু অভিমুখ নেই, মান আছে অভিমুখ নেই, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। দ্রুতি মানে যে কোনো ভাবে আঁকা বাঁকা পথে চলে গেল, ডিরেকশনের কোনো ব্যাপারই আসছে না, প্রশ্নই আসছে না। যে কোনো দিকে একক সময় যে দূরত্ব যায়, যে কোনো দিকে একক সময় যে দূরত্ব যায় সেটাকে বলো দ্রুতি। ওকে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে হচ্ছে দ্রুতি। ওকে, দ্রুতি মানে হচ্ছে স্পিড, দ্রুতি মানে হচ্ছে স্পিড।
আর বেগ মানে হচ্ছে ভেলোসিটি, আমরা ভুল বলি। ওকে, বেগ মানে হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি মানে নির্দিষ্ট অভিমুখে কোনো বস্তু কণা যে দূরত্ব যায় বাই সময়। সোজা কথায় সরণ বাই সময়, সরণের হারকে বেগ বলে, সরণের হারকে বেগ বলে। ওকে, তাহলে সরণের হার, বেগ যদি লিখি তাহলে লিখবো সরণ, নিচে লিখবো সময়, দ্রুতি যদি লিখি তাহলে লিখবো অতিক্রান্ত দূরত্ব বাই সময়। বোঝা গেল? তো উপরে সরণ হোক বা অতিক্রান্ত দূরত্ব যাই হোক না কেন, সরণ বা অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স, লেন্থ, উপরে এল হবে, এল হবে। আর নিচে সময় মানে নিচে টি হবে। ওকে, তোলো এবার এটাকে, টিটাকে উপর তোলো। তাহলে এটা যদি এম বসাতে চাও, স্যার আমি এম বসাবো, তাহলে এম টু দি পাওয়ার 0 করে দাও, তবে এল টি টু দি পাওয়ার -1, এটা কিন্তু হবে आंसर। ওকে, যারা ক্লাসগুলো দেখছো অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, তার কারণ তোমাদের উদ্দেশ্যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে খুব সহজ করে যেন বিষয়গুলো বুঝতে পারো। যে কোনো ক্লাস তোমরা দেখবে একদম সহজ করে তোমাদের জন্য আমি জিনিসগুলো বোঝাই, সেভাবেই ক্লাস দিই। অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, প্রথমবার যারা এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের যাবতীয় যা সমস্যা হবে ক্লাস চলাকালীন, ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে কমেন্ট সেকশন আছে, কমেন্টে তোমরা জানাতে পারো। ওকে, ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা জানাতে পারো। দেখবে লিংক গুলো সব আমি টেলিগ্রাম বলো বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক সব ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা জয়েন হয়ে ভিডিওর আপডেট বা যে কোনো ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাবে। আর পেড গ্রুপের ক্ষেত্রে তোমরা নোটসগুলো পেয়ে যাবে, পেড গ্রুপেও চাইলে অ্যাডমিশন নিতে পারো। ওকে, এরপর আমরা দেখবো ত্বরণ। ত্বরণ দেখবো, ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। তাহলে বেগ, আচ্ছা লিখছি একবার, বেগ বৃদ্ধি মানে বেগ পরিবর্তন লিখি সোজা কথায়। ত্বরণ মন্দন একই হবে, ত্বরণে বেগ বৃদ্ধি হয় আর মন্দনে বেগ হ্রাসের হার। বেগের পরিবর্তন নিচে সময় লিখলাম। বেগ আমরা কি দেখেছিলাম বলতো? বেগ মানে দেখেছিলাম একটু আগে এল টি টু দি পাওয়ার -1, এটা দেখেছিলাম। সময় কি? টি, টিটাকে উপরে তোলো, তাহলে এল টি -1 তো ছিলই, এই টিটা আরেকটা উপরে উঠবে, তাহলে আরেকটা -1, তাহলে হয়ে গেল -2, এটা লিখতে পারবো। ওকে, অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতেই হবে, থার্ড ব্র্যাকেট দেবে, এই জিনিসটা ভুল করবে না কখনোই। ওকে, এম লেখো না লেখো থার্ড ব্র্যাকেটটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের দিতে হবে। ওকে, ত্বরণ হলো বল দেখবো আমরা। বল, বল মানে তোমরা জানো কি? এফ, ফোর্স। ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ, সেটাকে আমরা কি বলি? বল। তাহলে ভর মানে এম লিখলাম, ত্বরণ মানে কি? ত্বরণ মানে এই যে এল টি টু দি পাওয়ার -2 বসাও, এল টি টু দি পাওয়ার -2 বসাও, তাহলে হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -2। এই এম, আর তো কোথাও এম নেই, এল একটাই ছিল বসালাম, টি টু দি পাওয়ার -2, তাহলে হয়ে গেল আমার এখানে বল। ওকে, কার্য দেখবো আমরা এবার। কার্য, কার্য মানে কি? ডব্লিউ। বুঝতে হবে, কার্য মানে হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের অভিমুখে যতটুকু সরণ হয় সেই বল আর সরণকে তুমি গুণ করে দাও। এফ ইন্টু ডি বা এফ ইন্টু এস, যা খুশি লিখতে পারো, এফ ইন্টু ডি লিখতে পারো বা এফ ইন্টু এস লিখতে পারো। ওকে, তাহলে বল প্রয়োগ করবো কোনো বস্তুর উপর, সেই বলের অভিমুখে বস্তু যতটা সরণ হয় সেটা যদি গুণ করে দাও তাহলে কার্যের পরিমাপ আমরা পেয়ে যাই। আগেই শিখেছো, ছোট ক্লাসে শিখেছো তোমরা। তাহলে এফ ইন্টু ডি, এফ, এফ কত? এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, বসাও এম এল টি টু দি পাওয়ার -2 বসাও। ডিসটেন্স কিছুটা দূরত্ব, দূরত্ব মানে লেন্থ, লেন্থ বসাও, লেন্থ গুণ করবো আমরা, লেন্থ গুণ করবো, হয়ে যাবে এম, এখানে একটা এল এখানে একটা এল, তাহলে এল স্কয়ার, এল স্কয়ার, তাই না? এল ইনটু এল, এল স্কয়ার হয়। বা আরেকটা জিনিস, এখানে কিছু নেই মাথায় মানে এক আছে, এখানে কিছু নেই মানে এক আছে, গুণে পাওয়ার যোগ হয়, এক আর এক হয়ে গেল 2, যেভাবে খুশি করতে পারো। ওকে, মেনেটা সঠিক করতে হবে, সঠিক জিনিস শিখতে হবে, সঠিক জিনিস করে আসতে হবে পরীক্ষায়। টি টু দি পাওয়ার -2, তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কার্যের একক, কার্যের একক, কার্যের একক। ওকে, মানে সরি, বারবার তিনবারই ভুল বললাম, কার্যের মাত্রা। ওকে, কার্যের মাত্রা। নেক্সট, ক্ষমতা। ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার, পাওয়ার। ক্ষমতা মানে কি? তুমি ইউনিট টাইমে কতটা কাজ করতে পারছো, ডব্লিউ/টি, ডব্লিউ/টি। দেখবে পরীক্ষার সময় তোমার বন্ধু থাকবে, কিছু কিছু বন্ধু দেখবে আছে যারা একটা পাতা পরীক্ষার সময় এক পাতা লিখবে 8 ঘন্টা সময় নিয়ে নেয়, 8 ঘন্টা ধরে এক পাতা কি লিখছে কি জানি। ওকে, আবার অনেকে বন্ধু আছে দেখবে 10 মিনিটে একটা পাতা শেষ হয়ে যায়। আবার কেউ কেউ আছে কি যে ভাষা লেখে, লেখা হয়তো হাতে লেখা বুঝতে পারবে না, 3 মিনিটে একটা পাতা শেষ, 3 মিনিটে একটা পাতা সব লেখা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর যদি ওকে পড়তে বলে ও তো নিজেও পড়তে পারবে না। ওকে, তো যে 3 মিনিটে একটা পাতা কমপ্লিট করে দিচ্ছে তার পাওয়ারটা বেশি, ক্ষমতাটা বেশি। যদি একই পরিমাণ লিখে, একই পরিমাণ লিখলে তবেই, কম পরিমাণ লিখলে তো হবে না। তাহলে একক সময়ে যে বেশি কাজ করতে পারবে, একক সময়ে ধর আমি 1 ঘন্টায় টাইম দিয়েছি, আচ্ছা পরীক্ষার সময় ফাইনাল পরীক্ষা তোমাকে 3 ঘন্টা সময় দিয়েছে, 3 ঘন্টাতে যে বেশি লিখতে পারবে তার ক্ষমতা তত বেশি, যে কম লিখবে তার ক্ষমতা তত কম। ওকে,
তাহলে সে যদি না জানে তাহলে কি লিখবে, সেটা একটা প্রশ্ন বটে, সেটা বাদই দিলাম। ওকে, ধরো ওপেন বুক এক্সাম যদি হয় কত ভালো হয় বলো তো। ওপেন বুক মানে বই খুলে দেবে, বই দিয়ে দেবে তোমাকে, কোয়েশ্চেন টাফ হলো ঠিক আছে, কিন্তু বই খুলে দিয়ে তোমাকে বলো দেখে দেখে উত্তর লেখো, এই 3 ঘন্টার সময় ওপেন বুক এক্সাম, তাহলে দারুণ হবে তাই না। তো যাই হোক, তাহলে ক্ষমতা মানে হচ্ছে WT। ওকে, কাজ করার হারকে, কাজ করার হার, কাজ করার হার। ওকে, একক সময়ে কোনো বস্তু যে পরিমাণ কার্য করে সেটা হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা লিখবো, কার্য মানে হচ্ছে m(L²T⁻²), তাকে ভাগ করবো T দিয়ে, অবশ্যই একেও ঘিরে দাও যাতে বাইরে বেরোতে না পারে, থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে হয়ে যাবে m(L²), এই টিটা উপরে উঠলে -1, আর এখানে -2, -2 আর -1 হয়ে গেল -3। ওকে, -3 হবে, তাহলে T⁻³ এরপর আরেকটা জিনিস দেখবো আমরা, আর দুই একটা দেখে নেবো, সেটা হচ্ছে চাপ। চাপ দেখবো, চাপ মানে কি, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাহলে বল বাই ক্ষেত্রফল, বল মানে আমরা দেখেছি mL(T⁻²), সেটা হচ্ছে বলের ডাইমেনশন বা মাত্রা, ক্ষেত্রফল হচ্ছে L², এই L²টাকে আমরা উপরে তুলবো, তাহলে এল এর মাত্রা কত আছে, এখানে উপরে 1 আছে, নিচে 2, উপরে গেলে -2, 1 থেকে 2 বাদ দাও তাহলে -1, তাহলে mL⁻⁻1, আর উপরে T⁻ কত আছে -2, তাহলে mL⁻⁻1 T⁻², সেটা হচ্ছে কিসের, চাপের মাত্রা। আরেকটা জিনিস, ভর ও বেগের সমন্বয়ে যে নতুন একটা রাশি তৈরি হয় বা বস্তুর মধ্যে নতুন একটা ধর্মের সৃষ্টি হয় বা উদ্ভব ঘটে, সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ আর কিছুই নয়, ভরের সঙ্গে বেগের গুণফল করে দেবে, হয়ে যাবে ভরবেগ। তাহলে ভর মানে m, বেগ মানে হচ্ছে L(T⁻⁻1), তাহলে হয়ে যাবে mL(T⁻⁻1), এটা হচ্ছে ভরবেগের মাত্রা। ওকে, ভরবেগের মাত্রা হচ্ছে mL(T⁻⁻1). তাহলে আমাদের যারা নোট ডাউন করতে চাইছো নোট ডাউন করে নাও, আমাদের মাত্রা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা অ্যাডিশনাল আর কিছু জিনিস রয়েছে শেষ দিকে আমাদের টেক্সট বুকের মধ্যে, সেগুলো দেখব। এরপর আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে পরিমাপের পদ্ধতি সমূহ। কেমন, পরিমাপ করার ক্ষেত্রে আমরা কি দেখব, প্রথমত পরিমাপ মানে মেজারমেন্ট, সেই পরিমাপের যন্ত্র সমূহ, বিভিন্ন জিনিস পরিমাপ করার জন্য, দৈর্ঘ্য, ভর, সময়, এই সমস্ত জিনিস বা আয়তন, সেগুলো পরিমাপ করার জন্য আমরা কি যন্ত্র ব্যবহার করি। প্রথমে আমরা দৈর্ঘ্য যদি পরিমাপ করি, দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করি, সাধারণ স্কেল। ওকে, সেই স্কেলের ক্ষেত্রে তোমরা দেখবে স্কেলটা, আচ্ছা, সাধারণ স্কেলের ক্ষেত্রে তোমরা দেখবে যে একটা দিকে যদি এটা স্কেল হয়, একটা দিকে তোমাদের দেখাচ্ছি আমি এরকম ভাবে, ধরো একটা স্কেল রয়েছে, একটা দিকে এরকম ভাবে সেন্টিমিটারে দাগ থাকে, সেন্টিমিটারে 1, 2, 3, 4, 5 এরকম ভাবে দাগ থাকে, এবং এগুলো কি হচ্ছে, বড় বড় দাগগুলোকে কি বলবো, সেন্টিমিটার। এবং ভেতরে মাঝখানে 1, 2, 3, 4, 5 করে 5টা একটু ছোট আর একটু বড় সামান্য, তারপরে 5 হলো, তবে 6, 7, 8, 9 নিয়ে 10, তাহলে মাঝে 10টা ঘর থাকে। এই ছোট ছোট ঘরগুলোকে আমরা বলবো মিলিমিটার। ওকে, মিলিমিটার। তাহলে আমরা এখানে বড় যে দাগগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে সেন্টিমিটার, আর সেন্টিমিটারের ভেতরে ছোট ছোট দাগ থাকে সেগুলোকে বলবো মিলিমিটার। 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, 10 মিলিমিটার। ওকে, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, বা ঘুরিয়ে বললে 1 মিলিমিটার সমান হচ্ছে 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার। আর এদিকে আমার কিসে দাগ থাকে, ইঞ্চ বা ইঞ্চিতে দাগ থাকে, বাংলাতে ইঞ্চি, ইংরেজিতে ইঞ্চি দাগ থাকে। ওকে, এবং এখানে আমরা যদি দেখি যে আমরা প্রথমে এখানে শূন্য থাকে, শূন্য থেকে কিন্তু বসিয়ে মাপ নিই, শূন্য থেকে মেপে দেখলাম 5 হচ্ছে, তাহলে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার যদি একে বসাও, একে বসিয়ে 1 থেকে 6 হলো, একে বসিয়েছো একটা প্রান্ত আর একটা প্রান্ত তুমি 6 শেষ করেছো, তাহলে 6 থেকে 1 বাদ দাও, তার মানে 5 সেন্টিমিটার হবে তার দৈর্ঘ্য। শূন্যটা ব্যবহার না করাই ভালো, তার কারণ দীর্ঘদিন ব্যবহার করার পর ওই পিছন ওই দিকটা ক্ষয় হয়ে যেতে পারে, বা দাগটা মুছে গেল, তুমি এটাকে শূন্য ভাবছো কিন্তু এখানে মিলিমিটার আরো 1-2 ঘর এদিকে চলে গেছে হয়তো দেখা যাচ্ছে, তাহলে জিনিসটা ভুল হতে পারে। তার জন্য শূন্য থেকে না বসে 1 থেকে মাপবে। ধরো 7 সেন্টিমিটার মাপবে, তাহলে 1 থেকে 8 নেবে। যদি 9 সেন্টিমিটার মাপো তাহলে 1 থেকে 10 নেবে। ওকে, এরকম ভাবে বসাতে হয়। আর এইটা আমাদের ধাতু মানে লোহার ওই ধাতু স্কেল আমার কাছেও রয়েছে, কাঠের স্কেল রয়েছে, প্লাস্টিক স্কেল রয়েছে। ধাতুর জিনিসটা ব্যবহার না করে প্লাস্টিক, ওকে, প্লাস্টিকে বা কাঠের ব্যবহার করা সব থেকে বেশি ভালো। ওকে, ধাতু স্কেল মানে দৈর্ঘ্য মাপার স্কেল ধাতুর ব্যবহার না করে প্লাস্টিক বা কাঠের ব্যবহার করা শ্রেয়। কেন শ্রেয়? তার কারণ হচ্ছে যে ধাতুর স্কেল, ধাতু মানে তাপের সুপরিবাহী, তাহলে
গ্রীষ্মকালে এই স্কেলটাই হয়তো তাপ মানে বড় হয়ে আর একটু বড় হয়ে গেল, একটু দৈর্ঘ্যে বড় হয়ে গেল, তার মাপটা ভুল দেখাবে। শীতকালে তাপমাত্রা কম, তাহলে একটু সংকুচিত হলো, সংকুচিত হওয়ার ফলে মানে কি হয়, মানে মেজারমেন্টটা ভুল দেখায়। তাহলে স্কেলটা গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির জন্য, সেটা যেহেতু ধাতু তাপের সুপরিবাহী, তার জন্য প্রসারিত হয়, এবং শীতকালে তাপমাত্রা কম হওয়ার জন্য সেখানে স্কেলটা কিছুটা হলেও সংকুচিত হয়। এ কারণে বিভিন্ন ঋতুভেদে আমাদের ধাতু স্কেলগুলো নানা রকম পাঠ দেখায়, বা সেখানে পাঠের ত্রুটি, এরর কিন্তু দেখা যায়। এই কারণে ধাতু স্কেল ব্যবহার না করে আমাদের প্লাস্টিক বা কাঠের স্কেল ব্যবহার করা উচিত। তার কারণ হচ্ছে যে সেখানে কি হয়, কাঠ বা প্লাস্টিক সেটা তাপের কুপরিবাহী, তাহলে উষ্ণতা বাড়ুক বা কমুক ডাজন্ট ম্যাটার, সেখানে কোনো ব্যাপার নেই, সেখানে একই থাকবে, বাড়বেও না কমবেও না, বা সেখানে যে পরিবর্তনটা হয় একদমই নগণ্য, নেগলিজেবল, যেহেতু তাপের কুপরিবাহী। ওকে, তাই জন্য আমরা কাঠে বা প্লাস্টিকের ব্যবহার করব। যে আরে ভাই, এখানে গ্রীষ্মকাল শীতকাল কোনো সময় বাড়েও না কমেও না, স্কেলটা একই থাকে, তাহলে সব ঋতুতে আমরা সমান পাঠ পাবো, কখনো ভুল আসবে না। কিন্তু ধাতু স্কেল ব্যবহার করলে সেখানে গ্রীষ্মকালে বেড়ে যায়, শীতকালে ছোট হয়ে যায়, কিছুটা কিছুটা হলেও তো পাল্টায়, কিছুটা হলেও চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেখানে ভুল আসবে, ত্রুটি আসবে, মেজারমেন্টটা ভুল আসবে, সেজন্য ধাতু স্কেল ব্যবহার না করে এই স্কেল ব্যবহার করা উচিত। ওকে, এবার এবার তোমাদের যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে আমাদের ন্যূনতম এবং সর্বোচ্চ পরিমাপের সীমা দরকার নেই। আমি তোমাদের যেটা আসে প্রশ্ন, সেটা হচ্ছে লঘিষ্ঠ। ওকে, লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক মানে কি স্যার? একদমই সহজ, কোন যন্ত্রের সাহায্যে ন্যূনতম যে পরিমাপটা মাপা হয়, কোন একটা যন্ত্র, এখানে আমি কাঠের স্কেল মান কি, এমনি স্কেল ভাবছি, এমনি স্কেল, এই সেন্টিমিটার স্কেলটা যেটা রয়েছে সেটা লঘিষ্ঠ ধ্রুবক, মানে এই স্কেল দিয়ে মিনিমাম যতটুকু তুমি মেজারমেন্ট করতে পারবে, যতটুকু। এখানে আমি 5 সেন্টিমিটার মাপতে পারবো, 6 সেন্টিমিটার মাপতে পারবো, 5.1 মাপতে পারবো, 5.2 মাপতে পারবো, পারবো না? পারবো না, পারবো তো। 5.2 মানে 5 নেবো, তারপর মাঝখানে তো 10টা ঘর আছে, তাহলে পরের ঘরটা নেবো। 5.1 মানে 5-এর পরে ছোট একটা ঘর যাবো। 5.2 মানে 5-এর পরে ছোট দুটো ঘর যাবো, তাহলে 5.2 পেয়ে যাবো। তাহলে এই ছোট ছোট এক একটা ঘর মানে 1 মিলিমিটার, 1 মিলিমিটার, 1 মিলিমিটার আমরা মিনিমাম এই স্কেল থেকে মাপতে পারি। তাহলে কোনো একটা পরিমাপের যন্ত্র দিয়ে সর্বনিম্ন, ন্যূনতম, মিনিমাম যে ভ্যালুটা আমরা মাপতে পারি, যে মাপটা আমরা মাপতে পারি, সেটা হচ্ছে ওই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে স্কেলের ক্ষেত্রে আমরা দেখছি এই যে সেন্টিমিটার স্কেল রয়েছে, সেই সেন্টিমিটার স্কেল বলছি, এটাকে মিটার স্কেলই বলা হয়, মিটার স্কেল। এই মিটার স্কেলের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক হবে 1 মিলিমিটার। মিনিমাম আমি 1 মিলিমিটার মাপতে পারি, 1 মিলিমিটার আমরা মাপতে পারি ছোট ছোট ঘরগুলো। এরকম ভাবে লিখতে পারি 1 মিলিমিটার মানে কত দেখলাম, 0.1 সেন্টিমিটার। তাহলে 0.1 সেন্টিমিটার, এটা পরীক্ষা অনেক সময় শর্ট কোশ্চেন আসে ভালো স্কুলে। ওকে, মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত, তাহলে সেটা হবে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। ওকে, 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। এবার কোন বক্ররেখা আছে, তোমাকে প্রশ্ন আসবে, বলবে যে বক্র রেখার দৈর্ঘ্য পরিমাপ করো। কার সাহায্যে? মিটার স্কেলের সাহায্যে বা সাধারণ স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য পরিমাপ করো। কি করে করবে? বক্ররেখা মানে আঁকা বাঁকা রেখা, এই রেখাটা তোমাকে দৈর্ঘ্য মাপতে হবে। মাপো তুমি। এবার তুমি স্যার স্কেল বসাবো কি করে? তো আঁকা বাঁকা রেখা কি করে মাপবো? তাহলে কি করবে? একটা সুতো নেবে, সুতো নিয়ে এই সুতোটাকে নিয়ে দাগে দাগে বসাবে, বসাতে যাবে, টান 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 করে বসাবে এরকম ভাবে যাবে, বসাতে যাবে। সুতো আরো এদিকে বেরিয়ে আছে, হয়তো সুতো এদিকেও আরো বেরিয়ে আছে, এদিকেও সুতো বেরিয়ে আছে। কি করবে? এই রেখাটা এখানে ছিল, তো সুতো যেখানে এখানে টাচ করেছে এখানে একটা কালি দেবে, এটা হলো এ, কালি দেবে একটা। এইদিকে যেখানে শেষ হলো সুতোটা, এই মানে দাগে দাগে বসালে, সুতোটা বেঁকে 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 ডান্স করতে করতে বসালে, নিয়ে এখানে যেখানে শেষ হলো সেটা বি নাম দিলে, নামটা দিলে, এখানে একটা কালি দেখলে, এখানে একটা কালি দিলে। এবার ওই দাগটাকে একদম সোজা সোজা করে ধরে দাগটা এই স্কেলে, এবার সুতোটাকে বড় করে বসালে, স্কেলে মানে এই সুতোটা টান টান করে মাপলে কতটা হলো, সেটা হয়ে গেল তার পরিমাপ। তাহলে স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য পরিমাপ করার জন্য প্রথমত কি করতে হবে? একটা সুতো নিতে হবে, সেই সুতোটাকে একদম পুরোপুরি দাগের উপরে বসিয়ে মানে ভালোভাবে বসাতে হবে। বসানোর পর ওই বক্ররেখার দুই প্রান্তে যেখানে দাগটা মিশেছে সেইখানে দুটো প্রান্তে কালি দিতে হবে। কালি দেওয়ার পর এবার সুতোটাকে তুলে নিতে হবে, টান টান করে সোজা করে ধরতে হবে, ধরার পর স্কেল বসিয়ে মেপে নেব এই দড়িটা, সুতোটা কতটা লম্বা হয়েছে, সেটাই হচ্ছে বক্ররেখার পরিমাপ। ওকে, এবার তোমাকে যদি বলে যে ভাই তুমি তো 9-এ পড়ছো, এই পাতাটা কতটা বেদ কত, সেটা বের করো। মাপা যাবে কি এটা? যদি কতটা স্কেল বসাবে 1 মিলিমিটার থেকেও কম হবে, বসাতে পারবে না। কি করবে? ঠিক আছে ভাই, আমি একদম এটাকে এরকম ভাবে টান করবো, ভেতরে যেন হাওয়া না থাকে, মানে আমি তো এরকম ভাবে করবো না, নিচে রেখে করবো। এরকম করে আবার ভাঁজ করবে, সমান সমান করে ভাঁজ করবে, আরো ভাঁজ করবে, এমনি করে হয়তো তুমি 20টা ভাঁজ করলে, 20টা কি 30টা ভাঁজ করলে হয়তো, যদি পারলে করতে। ওকে, 30টা ভাঁজ করেছো। কতগুলো ভাঁজ করেছো? 30টি ভাঁজ করেছো তুমি, 30টি ভাঁজ, সাংঘাতিক ব্যাপার। 30টা ভাঁজ করেছো এবং দেখা যাচ্ছে যে ওই 30টা ভাঁজ করার পর
তোমার যেটা মাপ হয়েছে 30টা ভাঁজ করার পরে এই জায়গাটা একটু মোটা হয়েছে, এই জায়গাটা একটু মোটা হয়েছে, ওকে, সেই মোটা মাপটা নিয়ে সেটা হচ্ছে 3 মিলিমিটার। 30টা ভাঁজ করার পর 3 মিলিমিটার হয়েছে। 3 মিলিমিটার মানে 0.3 সেন্টিমিটার। ওকে, 3 মিলিমিটার মানে মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার। তাহলে 30টা ভাঁজ মানে 30 খানা পাতার যায় পর 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 লেগে আছে, 30 খানা পাতা মানে 30টা পাতার বেদ। 30টি পাতার বেদ যদি 0.3 সেন্টিমিটার হয় তাহলে একটার কত, একটা ভাঁজ কত হবে? 0.3 কে 30 দিয়ে ভাগ করো, 10 দিয়ে গুণ করলে 10 এক ঘরে যাবে, তাহলে শুধু 3 হবে আর এইটা 300 হবে, তাই তো? তাহলে এটা 1 এটা 100 মানে 0.01 এত সেন্টিমিটার হবে একটা পাতার বেদ। তাহলে একটা পাতার বেদ, একটি পাতার বেদ, একটি পাতার বেদ মানে কতটা চওড়া। ওকে, পাতার কি বার করলাম আমরা? বেদ, বেদ বার করলাম। ওকে, এবার আরেকটা জিনিস দেয় তোমাকে, সেটা হচ্ছে যে যদি একটা মোটা বই দেয়, ধরো এই মোটা বই, এই মোটা বইটা আমরা বেদ বার করবো। তাহলে বেদ বার করার জন্য কি করবো? উপরকার মলাট নিচেকার মলাট বাদ দেবো, মোটা পাতা দুটো, এই জায়গাটা কতটা হচ্ছে সেই জায়গাটা আমরা একদম টাইট করে চেপে ধরে যাতে হাওয়া না থাকে এই মাপটা নেব। মাপটা নেওয়ার পর কতগুলো পাতা আছে দেখা গেল হয়তো 170টা পাতা আছে, তো যতটুকু বেদ হলো সেই বেদটাকে উপরে রাখবো আর নিচে 170 দিয়ে ভাগ করে দেবো, তাহলে একটা পাতার বেদ পাবে। তাহলে বইয়ের একটা পাতার বেদ প্রশ্ন আসে, বইয়ের একটা পাতার বেদ, তাহলে কি করবো? উপরকার মলাট নিচেকার মলাট বাদ দিয়ে বইটাকে একদম চেপে ধরবো, চেপে ধরার পর যে চওড়াটা হলো সেটা স্কেলের সাহায্যে মাপবো এই বেদটা, নিয়ে দেখবো কতগুলো পাতা আছে, সেই পাতার সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, তাহলে উত্তর চলে আসবে। ওকে, বোঝা গেল? তাহলে পাতার বেদ এটা কিন্তু আমাদের প্রশ্ন আসে, প্রশ্ন কিন্তু আসে। ওকে, নেক্সট আমরা চলে যাব সাধারণ তুলা যন্ত্র। সাধারণ তুলা যন্ত্রের ক্ষেত্রে আমরা কি মাপি? বস্তুর ভর, বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্র, বস্তুর ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্র। এগুলো তোমরা একদম বাচ্চা অবস্থায় শিখেছো, বাচ্চা অবস্থাতে শিখেছো যে ভর মাপা হয় দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র। এবং সেখানে দেখা যায় যে সাধারণ তুলা যন্ত্রতে কি কি বাটখারা থাকে? সাধারণ তুলা যন্ত্র দাঁড়িপাল্লা যেটা হয়, ওকে, এখানে 1 গ্রামের একটা থাকে বাটখারা থাকে, 2 গ্রামের দুটো বাটখারা থাকে, 2 গ্রামের দুটো বাটখারা থাকে, 5 গ্রামের একটা থাকে, 10 গ্রামের একটা থাকে, 20 গ্রামের দুটো থাকে, ওকে, 20 গ্রামের দুটো থাকে, 50 গ্রামের একটা থাকে আর একটা 100 গ্রামের থাকে, এগুলো বাটখারা থাকে। ওকে, এবং ছোট ছোট অ্যালুমিনিয়ামের তৈরি কিছু কম ভরের মানে মিলিগ্রামের বাটখারা থাকে, 10 মিলিগ্রামের, 20 মিলিগ্রামের একটা থাকে, দুটো থাকে, 20 মিলিগ্রামের দুটো থাকে। ওকে, 50 মিলিগ্রাম, 50 মিলিগ্রামের থাকে একটা, 100 থাকে, 100 মিলিগ্রাম, 200 মিলিগ্রামে দুটো থাকে, ওকে, 200 মিলিগ্রামে দুটো থাকে। তারপরে থাকবে আমাদের একটা 500 মিলিগ্রাম, এই বাটখারাগুলো কিন্তু থাকে, ওকে, 500 মিলিগ্রাম। এবং এখানে আমাদের প্রশ্ন আছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে আচ্ছা, আমাদের এখানে যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে বাটখারাগুলোর ভরের অনুপাত কত হয়? 1:2:2:5 এই অনুপাতে কিন্তু বাটখারাগুলো থাকে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আচ্ছা, লম্বন ভ্রম বা লম্বন ত্রুটি, এটা বলে দিই, এটা তো ভুলে গেলাম বলতে গিয়ে। লম্বন ভ্রম বা ত্রুটি এটা কি? ওই স্কেলে যখন কোনো মেজারমেন্ট করছো না, ধরো এটা মানে এটা স্কেল নিয়েছো, এই একটা স্কেল নিয়েছো, স্কেলে দাগ কাটা আছে, একটা রেখাকে হয়তো মেজারমেন্ট করছো, এবার স্কেলটা একদম লম্বভাবে যদি চোখটা না থাকে, একদম রেখার লম্বভাবে যদি না নিই মাপটা, তাহলে কি হয়? আমার মানে তির্যকভাবে যদি দেখি তাহলে কিন্তু পয়েন্টটা মিলিগ্রামে এদিক ওদিক করে সরে যেতে পারে, ভুল জায়গায় কিন্তু আমার পয়েন্টটা মার্ক হয়ে যেতে পারে বা আমার মেজারমেন্টটা ভুল হতে পারে। তাহলে একটা যখন আমরা স্কেলের সাহায্যে কোনো রেখার যখন পরিমাপ করব, চোখটা যদি একদম সোজাসুজি উল্লম্বভাবে না রেখে যদি তির্যকভাবে রাখা হয়, তাহলে সেখানে পাঠের একটা ভ্রম বা ত্রুটি হয়, সেটাকে বলা হয় লম্বন ভ্রম বা ত্রুটি। ওকে, সেটা কিভাবে দূর করব? আমরা যখন স্কেলের সাহায্যে পাঠ নেব তখন একদম চোখটাকে বা দৃষ্টিটাকে একদম মানে ওই বিন্দুর একদম লম্বভাবে রাখবো, তাহলে সেক্ষেত্রে সঠিক পাঠ কিন্তু আসবে। ওকে, সঠিক পাঠ আসবে। যেটা বলছিলাম, আমাদের এখানে যেটা হচ্ছে যে এই যে আমরা দেখছি আমরা এখানে সাধারণ আমাদের যেটা মানে ওজন বাক্সের ক্ষেত্রে আমাদের 5:2:2:1 অনুপাতে থাকে। এই অনুপাতে থাকার জন্য আমরা যে কোনো মেজারমেন্ট কিন্তু করতে পারি। ধরো আমরা 52.1 এত গ্রাম আমরা মেজারমেন্ট করব। এই মেজারমেন্টটা করার জন্য আমরা কি করে করব? একটা 50 গ্রামের বাটখারা নেব, 50 গ্রামের বাটখারা নেব, তাহলে 50 গ্রাম নেব, 2 গ্রাম আছে তাহলে 2 গ্রামের একটা নেব। তারপর এটা 0.14 মানে কি? 0.14 মানে হচ্ছে এটা
140 মিলিগ্রাম, সোজা কথা 140 মিলিগ্রাম মানে 100 মিলিগ্রাম আর 40 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম আর 40 মিলিগ্রাম। তাহলে এখানে আমরা আরেকটা 100 মিলিগ্রাম বাটখারা নেব, এগুলো গ্রাম হলো, 100 মিলিগ্রামের একটা বাটখারা নিলাম। আর 40 মিলিগ্রামের তো নেই, 40 মিলিগ্রাম নেই, 20 মিলিগ্রাম আছে, তাহলে দুটো 20 মিলিগ্রাম নিয়ে নেব, দুটি 20 মিলিগ্রাম। তাহলে 120 আর 20 40, 140 মিলিগ্রাম মানে 0.14 গ্রাম হয়ে গেল, আর এদিকে 52 গ্রাম, তাহলে 52.14 গ্রাম কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারছি। এই অনুপাতে থাকার ফলে যে কোনো মেজারমেন্ট কিন্তু আমরা করতে পারি। 1 করবে 1 হয়ে যাবে, 2 করবে হয়ে যাবে, 3 করবে 2 আর 1 3, 4 করবে 2 2 4 হয়ে যায়, 5 করবে 6 করবে 5 আর 1 6, 7 করবে 5 আর 2 7, 8 করবে 5 2 আর 1 8 হয়ে গেল, 9 করবে 5 2 আর 2 9 হয়ে গেল, 10 করো সব যোগ করো 10 হয়ে যাবে। তাহলে যে কোনো মেজারমেন্ট কিন্তু করা যায়, যে কোনো মেজারমেন্ট কিন্তু আমরা এই মানে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কিন্তু করতে পারি এই অনুপাতে যদি থাকে। এখানে মোটামুটি 10 মিলিগ্রাম থেকে আমরা 211.10 এত গ্রাম পর্যন্ত মেজারমেন্ট করতে পারি এই অনুপাতে থাকার ফলে। এ কারণে কিন্তু এই অনুপাতে থাকা হয়, মানে রাখা হয়। কেমন? এই অনুপাতে কিন্তু রাখার কারণ হচ্ছে এটা। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু মনে রাখবে। ওকে, ভালো তুলা যন্ত্রের গুণাবলী, ভালো তুলা যন্ত্রের কি কি গুণাবলী থাকে? ভালো তুলা যন্ত্রের গুণাবলী, ভালো তুলা যন্ত্রের ক্ষেত্রে কি কি গুণ থাকবে? এক হচ্ছে সুবেদী হবে, আমি এখানে পয়েন্টগুলো লিখে দিই। প্রথমে হচ্ছে সুবেদী হবে। সুবেদী মানে হচ্ছে যে ধর্মের জন্য তুলা যন্ত্র একদম ন্যূনতম পার্থক্য সেটাও কিন্তু বুঝতে পারবে। হয়তো বাজারে গিয়ে আলু পরিমাপ করছো 2.5 কিলো, তারপরে হয়তো আরো দুটো আলু তাতে চাপিয়েছে, তবুও সে ওইরকমই আছে, কম আলু দিকটা বাড়ছে না, তাহলে তুলা যন্ত্রটা ভুল রয়েছে। এমন হবে সুবেদী মানে সামান্যতম পার্থক্য, একটা যদি লঙ্কাও চাপিয়ে দিবে, একটা সামান্য জিনিস চাপিয়ে দিয়ে তবুও সেটা ঝুঁকে যাবে সেই দিকে, সেটা হচ্ছে সুবেদী। আমি জাস্ট ওই বাজারের উদাহরণ দিচ্ছি, কিন্তু তুলা যন্ত্র ওরকম তো হয় না, কাঁচের বাক্স দিয়ে ঘেরা থাকে সেই জিনিসটা। ওকে, তাহলে সুবেদী তুলা যন্ত্রের ক্ষেত্রে কি হবে? সামান্যতম ভরের পার্থক্য খুব সহজে কিন্তু নির্দেশ করতে পারবে। ওকে, এর জন্য কি হবে? যেটা আমরা ধরে মাপি, উপরের দিকে যে ডান্ডাটা থাকে সেটা হচ্ছে তুলা দণ্ড, সেটা লম্বা হবে এবং হালকা হবে। ওকে, আর তুলা পাত্র যে দুটো পাত্রতে আমরা মাপি, একটাতে বাটখারা এবং একটাতে বস্তুটাকে রাখা হয় বা ভারকে রাখা হয়, সেই দুটো হালকা হবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে ভার কেন্দ্র এবং আলম্ব বিন্দু। ভার কেন্দ্র এবং আলম্ব বিন্দুর মাঝে দূরত্ব যতটা সম্ভব কম হবে, আর সূচকটা লম্বা হবে। এগুলো করে সুবেদী করা যায়, দেখবে টেক্সট বুকের মধ্যে আছে। কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এমন নয় যে ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, নির্ভুল হবে, তুলা যন্ত্রটা নির্ভুল হবে, ভুল মেজারমেন্ট কিন্তু দেখাবে না। ওকে, ভুল মানে ওই দুটো পাত্রে যদি আমরা সমান জিনিস রেখেছি, এদিকেও 10 গ্রাম এদিকেও 10 গ্রাম, তাহলে একদম সূচকটা স্ট্রেট থাকবে, 0 পয়েন্টে থাকবে। এমন নয় যে একদিকে কম বেশি হয়ে যাবে। যদি দুটোতেই সমান সমান রেখেছি, একদিকে সমান 10 গ্রাম বাটখারা, একদিকে 10 গ্রাম ভর রেখে দিলে সমান থাকবে। ওকে, আর একটা কি, দৃঢ় হবে, মজবুত হবে, প্রত্যেকটা পার্ট দৃঢ় মানে একদম স্ট্রং হবে। ওকে, রিজিড হবে। আর একটা হচ্ছে সুস্থিত হবে মানে কি, হয়তো একদিকে বাটখারা চাপিয়ে দিলাম, আর একটা দিকে মাল চাপানোর পর এমনি দুলছে, ওই থামতে অনেকটা সময় লাগছে, সেটা কিন্তু হবে না। সুস্থিত মানে দোলনটা তাড়াতাড়ি থেমে যাবে, এবং দোলনটা মানে সাম্যাবস্থায় আসতে যেমন কম সময় লাগবে, তার পাশাপাশি দুই দিকে সমান দুলবে। সূচকটা এদিকে যতটা আসবে এইদিকেও কিন্তু একই রকম, মানে এটা শূন্য যদি হয় এইদিকে এতটা গেলে এতটা যাবে, এদিকে এতটা গেল তাহলে এতটা যাবে, সমানভাবে শূন্য দুই দিকে সমানভাবে দুলবে। এগুলো হচ্ছে নিয়ম। ওকে, এগুলো থাকলে সেই তুলা যন্ত্রটা কি হবে? সুবেদী হবে। ওকে, নেক্সট আয়তন মাপা। আয়তনের ক্ষেত্রে মাপবো আমরা। ওকে, আমাদের ভর হয়ে গেছে, দৈর্ঘ্য জায়গাগুলো হয়ে গেছে, এবার আয়তন দেখবো, আয়তন কি করে পরিমাপ করা হয়। ওকে, আয়তন আমরা যে কোনো তরলের ক্ষেত্রে, ওকে, তরল বা অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন মাপার জন্য আমরা কি ব্যবহার করি? আয়তন মাপক চোঙ আমরা ব্যবহার করি। ওকে, এরকম ভাবে যন্ত্র থাকে। ওকে, এই একটা পাত্র, এই পাত্রের সাহায্যে এখানে দাগ দেওয়া থাকে স্কেলে। মাপি কোন একটা তরল মাপবো, তখন একদম এটাকে পরিষ্কার নেবো, শুকনো নেবো, ঢেলে দেবো, যতটা মাপ হবে সেটাই হচ্ছে সেই তরলের আয়তন। ওকে, একটা কঠিন বস্তু মাপবো, তাহলে কঠিন বস্তুকে মাপার জন্য যদি এই বস্তুটা আমরা আয়তন মাপি, ধরে এটা ভারী, ডুবে যায় সহজে, এটা তো ডুববে না, আমি ধরে নিলাম এটা ভারী জিনিস, একটা পাথর নিয়েছি, তাহলে সেটাকে আমি শুকনো করে আগে নেবো প্রথমে,
এবং সেই কঠিনটা যেন জলে দ্রবীভূত না হয় সেরকম দেখতে হবে, খেয়াল করতে হবে যেন দ্রবীভূত না হয় সেরকম কঠিন নেব। সুতোর সাহায্যে বাঁধবো, আর সুতোতে আমরা মোম লাগাবো। মোম কেন লাগাবো? কারণ সুতোটাও তো ডুববে, সুতো যখন ডুববে, ধরো জল আছে, আমি ধরো এখানে দেখছিলাম হয়তো 20 সিসি ছিল, নিয়ে আমি কঠিন বস্তুর আয়তন মাপবো। সুতোর সাহায্যে কঠিন বস্তু আছে, কঠিন বস্তুকে সুতোর সাহায্যে ডোবাবো। ডোবানোর পর দেখা গেল এটা কিছুটা উঠে গেল, নিয়ে 25 সিসি হলো। তার মানে কঠিন বস্তুর আয়তন কত হবে? 25 থেকে 20 বাদ দাও, তাহলে 5 সিসি হবে আয়তন। ওকে, 5 সিসি আয়তন। তো এই সুতোতে যদি আমরা মোম না লাগাই, সুতোটাও তো কি করবে? জল শোষণ করবে। তাহলে সুতোটা জল যাতে শোষণ করতে না পারে, জল শোষণ করলে তাহলে আয়তনটা কম, মানে ইয়ে হয়ে যাবে, কম হবে এখানে। যাতে না শুষতে পারে, শুষে নিতে না পারে, তার জন্য মোম লাগানো হয়। বা নাইলনের সুতো ব্যবহার করলে আরো বেশি ভালো, তাহলে সেটা জল কিন্তু শুষে নিতে পারবে না। তাহলে এখানে কঠিন বস্তুকে নিতে গেলে সেখানে কিন্তু আমাদের কি করতে হবে? সুতোর সাহায্যে বেঁধে মোম লাগিয়ে তারপর ধীরে ধীরে তাকে নিমজ্জিত করতে হবে। প্রথমে যা ছিল, পরে এই যে পার্টটা, সে পার্টটা নিলাম, আর নিয়ে পরের পার্ট থেকে প্রথম দিকের পার্টটা মাইনাস করলে পেয়ে যাবো। যদি এমন জিনিস হালকা জিনিস হয় তাহলে নিমজ্জকের সাহায্যে নেব। নিমজ্জকের সাহায্যে নেবো মানে নিমজ্জকের সাহায্যে ডোবাবো। নিমজ্জক মানে হচ্ছে যে কোনো একটা পাথর হতে পারে। নিমজ্জক মানে পাথর সাধারণত। ওকে, নিমজ্জকের সাহায্যে নেব, যেহেতু ডুবছে না। তাহলে প্রথমে নিমজ্জকটাকে ডোবাবো। ওকে, নিমজ্জকটাকে আমি ডোবালাম, ডুবিয়ে দেখলাম আমি হয়তো 50 সিসি হচ্ছে, 50 সিসি। পরে কি করব আমরা? পরে এবার এই নিমজ্জকের সঙ্গে ওই যে বস্তুটাকে মাপছি, আমি হয়তো প্লাস্টিকের একটা ছোট বল, সেটাকে আয়তন মাপবো, সেটাকে বেঁধে দিয়েছি আমি নিমজ্জকের সঙ্গে। ওকে, বা এটাকে আমি হয়তো এখানে বেঁধে দিয়েছি নিমজ্জকের সঙ্গে, কারণ ও তো ভাসবে, ডুববে না, তার জন্য নিমজ্জকের সাহায্য নিলাম। তো প্রথমে যখন শুধু নিমজ্জক ডুবিয়েছিলাম তখন 50 সিসি। এবার নিমজ্জক আর বল দুটোকেই ডুবিয়েছি, নিয়ে হয়তো আমার আয়তনটা বেড়ে হয়ে গেল হয়তো 60 সিসি। তাহলে প্রথম যখন আমরা ডুবিয়েছিলাম, ডোবানোর পর নিমজ্জকের কিন্তু অলরেডি হয়ে গেছে, নিমজ্জক ডোবানো সহ 50 সিসি হয়েছিল। তো এবার যে বেড়ে গেল কেন? এই বলটাও ডুবিয়েছে সঙ্গে, তার জন্য। তো বলটা ডোবানোর জন্য কত বাড়লো? 50 থেকে 60 হলো, মানে 10 বাড়লো। তাহলে এই যে 10 সিসি হলো, 10 সিসি, ওকে, এই 10 সিসি হলো, সেটা হচ্ছে ওই বলটার একটা অসম কঠিন বস্তু, যেটা হচ্ছে হালকা জলে ভাসমান বস্তু, সেটা আমরা আয়তন কিন্তু এখানে নির্ণয় করতে পারলাম। যদি ঘনত্ব বলে বের করতে, ঘনত্ব যখন বার করবে তখন আগে তুলা যন্ত্রের সাহায্যে ভরটা পরিমাপ করবে, আর এখানে যেটা আয়তন পেলে সে আয়তন দিয়ে ভাগ করে দেবে, তাহলে কিন্তু ঘনত্ব পেয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু হয়তো ভরটা সামান্য কিছু একটা গ্রাম হয়েছিল, হয়তো ধরো আমি এখানে ভরটা পেয়েছিলাম 100 গ্রাম, আর আয়তনটা হচ্ছে 10 সিসি। তাহলে এটা কত হয়ে যাবে? এটা ভাগ করলে 10 হবে, তাহলে 10 গ্রাম পার সিসি হবে ওই বস্তুটার কি ঘনত্ব। এরকম ভাবে কিন্তু আমরা ডেনসিটি বা ঘনত্ব কিন্তু পরিমাপ করতে পারবো। ওকে, এরপরে আমাদের এই মাপগুলো নিতে হয়। ওকে, এই মাপগুলো আছে, সাধারণ তোলা যন্ত্র জায়গাগুলো আছে, এগুলো আমরা দেখলাম। সময়ের জিনিসটা দেখবো। সময় পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বলতো? সময় পরিমাপ করা হয় আমাদের সাধারণত হাত ঘড়ি রয়েছে, দেওয়াল ঘড়ি রয়েছে, কেমন পেন্ডুলামের যেগুলো ঘড়িগুলো আছে, সেগুলোতেও কিন্তু আমরা সময় পরিমাপ করতে পারি। কিন্তু আমাদের যখন প্রতিযোগিতা হয়, স্কুলে আমাদের স্পোর্টস হয়, তাই না, ইন্টার স্কুল স্পোর্টস হয়, বিভিন্ন লেভেলের, জিপি বলো বা সার্কেল লেভেল, এই সমস্ত লেভেলের আমাদের স্পোর্টস হয়, তখন আমরা স্টপ ওয়াচ ইউজ করি। স্টপ ওয়াচ, এটাকে বাংলাতে বলবো বিরাম ঘড়ি। স্টপ মানে বিরাম, আর ওয়াচ মানে ঘড়ি। এখানে এরকম ভাবে একটা মানে ঘড়ি আছে, এই ঘড়ির মধ্যে সেকেন্ডের কাটা থাকে, কেমন ডায়ালের পরিধিটা মানে ভাগ করা থাকে, নিয়ে আমাদের 60 ভাগে ভাগ করা থাকে এখানে। ওকে, এরকম ভাবে দাগ মানে পরপর দাগ দেওয়া থাকে, পরপর দাগ দেওয়া থাকে, মানে নাম্বারিং করা থাকে, নিয়ে মাঝখানে কত থাকে? এটা 60 সেকেন্ডের ঘর থাকে। এবার এই ভেতরে যে ঘরগুলো রয়েছে, ভেতরে ভেতরের ঘরগুলো এখানে হয়তো আরো ছোট ছোট 5টা ভাগ থাকে। তাহলে 1 সেকেন্ডকে আবার 5 ভাগ করছে, মানে 0.2 সেকেন্ডও কিন্তু মাপা হয়। আবার অনেক স্টপওয়াচ পাওয়া যায় ভেতরে এই 1 সেকেন্ডের ভেতরেও আবার 10টা ঘর থাকে, সেই 10টা ঘর মানে সেখানে 0.1 সেকেন্ডও মাপা যায় না, আরো অনেক কম, সেকেন্ডের 10 ভাগের 1 ভাগও মাপা যায়। আর জেনারেলি আমরা দেখেছি এরকম যখন ঘর থাকে, মানে একটা সেকেন্ডের ভেতরে আবার এই প্রত্যেকটা ভাগে ভেতরে 5টা ঘর, সেগুলোতে 0.2 সেকেন্ড কিন্তু মাপা হয়। তাহলে দৌড় প্রতিযোগিতায় চালানো করার সময় উপরে একটা মানে সুইচ থাকে, এই টিপে দিলাম, শূন্য অবস্থানে চলে আসলো, শূন্য অবস্থানে কাঁটাটা চলে আসলো, শূন্য অবস্থানে কাঁটাটা চলে আসলো, আবার টিপে দিলাম, চলতে লাগবে। ওকে, আবার স্টপ, আবার টিপে দিলাম, যেই টিপলাম থেমে গেল, তাহলে বুঝতে পারলাম যে কতটা সময় লাগলো দৌড় প্রতিযোগিতা বা সাঁতার কাটতে, কতটা সময় লাগলো কমপ্লিট করতে, সেটা আমরা মাপতে পারলাম।
আবার আমি নতুন করে ব্যবহার করবো না, আরেকবার টিপে দেবো, আবার শূন্যতে চলে আসবে। তাহলে একবার টিপলে শূন্যতে চলে আসে, আবার টিপবো স্টার্ট হয়ে যাবে, থামানোর সময় আরেকবার টিপবো থেমে যাবে, আবার রিসেট করার জন্য আবার টিপে দেবো, তাহলে আবার ওইখানে চলে আসবে। ওকে, আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে উপর দিকে কিন্তু একটা ছোট বৃত্তের পরিধি থাকে। ওকে, এখানে কিন্তু আমাদের ছোট একটা আলাদা একটা বৃত্তের পরিধি থাকে। এখানে আমাদের 30 মিনিট পর্যন্ত মাপা যায়। কেমন? 30 মিনিট, 30টি ছোট ছোট ঘর থাকে, এখানে 30 পর্যন্ত দাগ থাকে। ওকে, এরকম ভাবে ছোট ছোট 30টি ঘর থাকে, এটা মিনিটের একটা কাটা থাকে, মিনিটের অনেক স্টপওয়াচে থাকে, নিয়ে সেখানে 30 মিনিট পর্যন্ত মাপা হয়। এর থেকে আমাদের বেশি দরকারই না, আমাদের তো স্পোর্টসের ক্ষেত্রে কাজে লাগে এগুলো। ওকে, তাহলে এটা হলো আমাদের স্টপ ওয়াচের ব্যাপার। ওকে, স্টপ ওয়াচের ব্যাপারটা আমাদের কিন্তু এখানে হলো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মেট্রোনাম। প্রশ্ন আসে অনেক সময়, শর্ট কোশ্চেন, মেট্রোনাম কি? মেট্রোনাম হলো একটা ঘড়ি, এক ধরনের যন্ত্র, যেখানে উপগ্রহ উৎক্ষেপণ কাল এটা কিন্তু পরিমাপ করা হয়। মানে কি, আমরা জানি যে উপগ্রহ ক্ষেত্রে বা যেগুলো বাইরে যাচ্ছে, মহাকাশযান বা স্যাটেলাইট নিয়ে যাচ্ছে বা আবার ফিরে আসছে যখন কোনো মহাকাশচারী, সেখানেও কিন্তু আমাদের যদি সেকেন্ডের পার্থক্য হয়, তাহলে সেখানে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে, তাই না? তোমরা এসকেপ ভেলোসিটি পড়েছো, সেখানেও যেমন তোমরা জানো, তোমরা কমেন্টে জানাবে কোন মহাকাশচারী মহাকাশে গিয়ে কিন্তু আর ফিরে আসতে পারেনি, সে কিন্তু মহাশূন্যে চলে গেছে, তোমরা জানো এটা। ওকে, কমেন্টে জানাবে তার নাম কি, তেনার নাম কি, যিনি মহাকাশে গিয়েছিল কিন্তু ফেরার সময় যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের মানে ওই অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকতেই পারেনি। ওকে, ঢুকতে পারেনি, ফলে একটা মানে ফ্র্যাকশনে যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু ঢুকতে পারবে না, মানে বিশাল সমস্যা হয়ে যাবে, সে কিন্তু আর একদম মহাশূন্যে চলে যাবে। তো তিনার নাম কি ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, মেট্রোনাম হচ্ছে ওই উপগ্রহ উৎক্ষেপণ কাল মেজারমেন্ট করা, একদম আরো কম সময় মাপা হয়। ওকে, এবং তোমরা জানো যে এখানে কিন্তু সামান্যতম যদি পার্থক্য হয়, একটু এদিক ওদিক যদি হয়ে যায়, মানে উপগ্রহ বা স্যাটেলাইট যখন পাঠানো হয়, একটু এদিক ওদিক হলেই কিন্তু নানা রকম সমস্যা কিন্তু সৃষ্টি হয়। ওকে, আমাদের চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। ওকে, আমাদের পরিমাপ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। ক্লাসটাতে মানে অবশ্যই কিন্তু লাইক দেবে, তোমাদের উদ্দেশ্যে ক্লাস দেওয়া হচ্ছে, তোমরা যাতে বিষয়গুলো ভালো করে সহজ করে বুঝতে পারো, এবং যাবতীয় যে প্রশ্নগুলো যেগুলো আসে সাধারণত আমাদের ফার্স্ট টার্মে, সবগুলো কিন্তু আমি ডিসকাস করে দিয়েছি। ওকে, অবশ্যই লাইক দেবে। এরপর বল ও চাপ রয়েছে, তোমাদের পরমাণুর ধারণা রয়েছে। আমি চাইছি পরমাণুর ধারণা যে চ্যাপ্টারটা রয়েছে 4.1, সেটা স্টার্ট করতে। তোমরা কি চাইছো সেটা একটু কমেন্টে জানাবে। পরমাণু ধারণা চ্যাপ্টারটা যদি আগে থেকে বুঝে নাও, তাহলে সুবিধা হবে, পরীক্ষার আগে ওই চাপটা হবে না। ওকে, এবং এই জিনিসগুলো আমাদের ক্লাস 10-এ গিয়েও কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, পরমাণু ধারণা যারা চাইছো অবশ্যই কমেন্টে পরমাণু ধারণা এই জিনিসটা লিখে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বেশিরভাগই সেটা চাইছো। আর চ্যাপ্টার রয়েছে বল ও গতি রয়েছে, তোমরা কমেন্টে জানাবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।